হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গমালা লাইফস্টাইল। তো আজকে আমরা এসেছি দিল্লিতে। দিল্লির স্টেশনের কাছে পাহাড়গঞ্জ এলাকায় আমরা হোটেল ভাড়া করেছি, হোটেল গ্লো ইন। তো এর ভাড়া হলো ডেলি 1200 টাকা করে। তো রুমের ভেতরটা তোমাদেরকে আগে আমি দেখিয়ে দিচ্ছি। তো রুমের ভেতরে রয়েছে একটা ডবল বেড, তো দেখো ডবল বেড রয়েছে, একটা সোফা রয়েছে বসার জন্যে, মানে দুজন তিনজন বসা যাবে সেই রকম সোফা। আর রয়েছে এই যে বেডটা দেখো অনেকটাই বড়, মানে দুজন নিয়ে একজন বাচ্চা নিয়েও শোয়া যাবে। একটা টিভি রয়েছে আর রয়েছে আয়না। আর এবার চলো টয়লেটটা দেখিয়ে দিই কেমন। তো ওয়াশরুমটাও কিন্তু খুব সুন্দর। তো এই যে বেসিন রয়েছে, কোমোড রয়েছে, গিজার এখানে কমন গিজার, মানে ছাদে হয়তো লাগানো রয়েছে, আর শাওয়ার রয়েছে। সবই কল ঠল সবই কিন্তু বেশ সুন্দর, মানে সব মিলিয়ে বেশ ভালো। তো আজকে আমরা দিল্লিতে যা যা দর্শনীয় স্থান আছে সেটা সম্পূর্ণ ঘুরে আমরাও দেখব, তোমাদেরকেও দেখাবো। তো আর এইখানে কোনো গাড়ি বুক ঘোরার জন্য, সাইট সিন দেখার জন্য কোনো গাড়ি বুক করার কোনো প্রয়োজন নেই, কারণ এখানে অটো, টোটো, বাস, মেট্রো, ট্রেন সবই কিন্তু প্রচুর রয়েছে এবং এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য বেশ সুবিধা রয়েছে। তো আজকে আমরা দেখব ইন্ডিয়া গেট। এই হলো ইন্ডিয়া গেট। তো ইন্ডিয়া গেট ভারতীয় সৈন্যবাহিনীর 74,187 জন সৈন্যের স্মৃতিস্তম্ভ হিসাবে দাঁড়িয়ে আছে, যারা 1914 সাল থেকে 1921 সালের মধ্যে প্রথম বিশ্বযুদ্ধে এবং তৃতীয় অ্যাংলো আফগান যুদ্ধে মারা যান। এই ইন্ডিয়া গেটের পঞ্চম জর্জের মূর্তি ছিল, পরে এই মূর্তিটি 1968 সালে সরিয়ে নিয়ে যাওয়া হয়। বর্তমানে পঞ্চম জর্জের মূর্তির জায়গায় সুভাষচন্দ্র বসুর মূর্তি স্থাপন করা হয়েছে। এই ইন্ডিয়া গেটের কার্নিশে রাজকীয় সূর্য খোদাই করা আছে, যার খিলানের দুই পাশে ইন্ডিয়া লেখা রয়েছে। ইন্ডিয়া শব্দের নিচে যুদ্ধের সময় ভারতে যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে কিছু লেখা রয়েছে। যুক্তরাজ্যের কিছু সৈন্য এবং অফিসার সহ 13,300 জন সেনার নাম ইন্ডিয়া গেটে খোদাই করা রয়েছে। তো ইন্ডিয়া গেটের একদম অপোজিটে অমর জওয়ান জ্যোতি, এই স্তম্ভটি কিন্তু এখানে রয়েছে। এটার গেট 9:30টার আগে খোলে না, যেহেতু আমরা খুব সকাল সকাল এসেছি, আমাকে ঢুকতে পারিনি। তো আমরা এবার ইন্ডিয়া গেট থেকে অটো ভাড়া করে চলে এসেছি কুতুব মিনারে। তো কুতুব মিনার ঢোকার জন্য টিকিট মূল্য অনলাইনে 35 টাকা, অফলাইনে 40 টাকা করে লাগে। তো টিকিট আমাদের কাটা হয়ে গেছে। এবার অপোজিটে, রাস্তার অপোজিটে আমরা কুতুব মিনার দেখার জন্য চলে এসেছি। তো কুতুব মিনার দেখার আগেই আমরা সামনেই দেখতে পাবো আলাই মিনার। এটা তৈরি করেছিলেন আলাউদ্দিন খিলজি। তো উনি ভেবেছিলেন কুতুব মিনারের থেকেও একটা বড় মানে মিনার তৈরি করবে, কিন্তু সেটা কাজ সম্পূর্ণ করতে পারেননি। দিল্লির শেষ হিন্দু শাসক পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করার পর কুতুবউদ্দিন আইবক বিজয় মিনারটি নির্মাণের কাজ শুরু করেছিলেন, কিন্তু তিনি শুধুমাত্র প্রথম স্তরটি শেষ করতে পেরেছিলেন। এই মিনারের বেশিরভাগ অংশই 1199 থেকে 1220 সালের মধ্যেই নির্মিত হয়েছিল। 1368 সালে ফিরোজ শাহ তুগলক উপরের অংশটি পুনর্নির্মাণ করেন এবং গম্বুজ সংযোজন করেন। এবার আমরা চলে এসেছি কুয়াতুল ইসলাম মসজিদে। তো এর ভেতরে কি কি আছে সেটা তোমাদেরকে পুরোটা ঘুরে ঘুরে এখন আমি দেখাবো। এই স্তম্ভটি বিশ্বের অন্যতম প্রধান ধাতব কৌতূহল। 7 মিটারেরও বেশি উঁচু এবং 6 টনেরও বেশি ওজনের স্তম্ভটি 402 সালে উদয়গিরির একটি বিষ্ণু মন্দিরের সামনে চন্দ্রগুপ্ত দ্বিতীয় বিক্রমাদিত্য দ্বারা নির্মিত হয়েছিল। পরে 10ম শতাব্দীতে অঙ্গনপাল উদয়গিরি থেকে এখানে এনেছিলেন। তো কুতুব মিনারের দক্ষিণ দিকে আলাই দরওয়াজা একটি প্রধান প্রবেশদ্বার। এটি সুলতান আলাউদ্দিন খিলজি 1311 সালে নির্মাণ করেছিলেন।
তো কুতুব মিনারের সামনে রয়েছে, এই যে দেখো লেখা রয়েছে মোগল গার্ডেন। তো এখন আমরা মোগল গার্ডেনটা একটু ঘুরে দেখব। তো আমরা কুতুব মিনার থেকে বেরিয়ে এসেছি, বেরিয়ে এসে একটা চায়ের দোকানে বসেছি। সকালের চা জলখাবার এখানেই খাবো, খেয়ে তারপর এখান থেকে যাব আমরা লালকেল্লায়। তো লালকেল্লা যাওয়ার জন্য আমরা কিন্তু বাসে করে যাবো। এই দেখো বাসে আমরা উঠে পড়েছি। তো এখানকার বাসে কিন্তু মেয়েদের কোনো ভাড়াই লাগে না, যার জন্য আমার কোনো ভাড়া কিন্তু এখানে লাগেনি। তো এই বাসে করে আমরা পৌঁছে যাব লালকেল্লা। লালকেল্লায় পৌঁছে গেছি। তো এখানেও কিন্তু টিকিট কেটে তারপরে ভেতরে ঢুকতে হবে। এখানকার টিকিট মূল্য অনলাইনে 35 টাকা আর অফলাইনে 40 টাকা জনপ্রতি। তো সামনেই তোমরা দেখতে পাচ্ছ লালকেল্লা। তো এবারে বাইরে থেকে দেখে তারপর আমরা ভেতরে প্রবেশ করব। আমাদের এখানে টিকিট কাটা হয়ে গেছে। তো এখানে কিন্তু কাগজেরই টিকিট। তো এই টিকিট নিয়ে তারপর আমরা ভেতরে প্রবেশ করব। সম্রাট শাহজাহান আগ্রা থেকে দিল্লিতে রাজধানীর স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়ার পর ওস্তাদ আহমেদ লাহোরী, যিনি তাজমহল নির্মাণের দায়িত্বে ছিলেন, তাকে 12ই মে 1639 সালে লালকেল্লা নির্মাণের দায়িত্ব দেওয়া হয়। দুর্গটির কাজ সম্পন্ন হয় 6ই এপ্রিল 1648 সালে। লালকেল্লার প্রধান গেট হলো লাহোর গেট। লাহোর গেটের পাশেই মিনা বাজার, যেখানে মোগল আমলের রাজ পরিবারদের জন্য রেশম, গয়না এবং অন্যান্য জিনিসপত্র বিক্রি করা হতো। আমরা কিন্তু এখন এই মিনা বাজারের মধ্যেই রয়েছি। বিভিন্ন রকম সুন্দর সুন্দর জিনিস কিন্তু এখানে বিক্রি হচ্ছে, সেগুলোই আমরা ঘুরে ঘুরে দেখছি। লালকেল্লার পূর্ব দেয়ালে বর্তমানে বিচ্ছিন্ন নহবতখানা। এখানে প্রতিদিন নির্ধারিত সময়ে সঙ্গীত পরিবেশন হতো এবং রাজ পরিবারের সদস্য ছাড়া সকলকে বাইরে বেরিয়ে আসতে হতো। নহবতখানা যে প্রাঙ্গণে অবস্থিত, সেখানে শ্রোতাদের জন্য দেওয়ানিয়াম নামে হল ছিল। এই স্থানটি সাধারণ মানুষের দ্বারা উত্থাপিত সরকারি বিষয়গুলি তদারকি করার জন্য ব্যবহৃত হতো। এই হলের পেছনে সম্রাট বারান্দা থেকে দর্শকদের আমন্ত্রণ জানাতেন। আমরা কিন্তু এখন একদম রংমহলের সামনে। তো রংমহলের নামকরণ করা হয়েছে প্রাণবন্ত চিত্রকর্ম এবং জটিল সাজসজ্জার থেকে, যার মধ্যে রয়েছে আয়নার মোজাইক। হাম্মামের পশ্চিমে মতি মসজিদ। এটি 1659 সালে সম্রাট ঔরঙ্গজেবের ব্যক্তিগত উপাসনালয় ছিল। এই হাম্মাম ছিল রাজকীয় স্নানাগার, যেখানে সাদা মার্বেলের নকশায় মেঝে সহ 3টি গম্বুজ বিশিষ্ট কক্ষ ছিল। কক্ষগুলি রঙিন কাচের স্কাইলাইট দ্বারা মমতাজ মহলে। তো এখানে মমতাজ থাকতেন। তো ভেতরে কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হয় না। আর ব্রিটিশরা এই দুর্গ দখল করার পর থেকে এটা কারাগার হিসাবে ব্যবহার করা হতো। তো আমাদের লালকেল্লা দেখা হয়ে গেছে, দেখে আমরা বাইরে বেরিয়ে এসেছি। তো এখান থেকে অটো ভাড়া করে আমরা এখন চলে যাচ্ছি লোটাস টেম্পল দেখার জন্যে। তো আমরা লোটাস টেম্পলে চলে এসেছি। তো লোটাস টেম্পলে ঢোকার জন্য কোনো প্রবেশ মূল্য নেই। তো এই হলো গেট। তো এই গেট দিয়ে আমরা এখন ভেতরে ঢুকে পড়ব। তো লোটাস টেম্পল তৈরি করতে খরচ হয় প্রায় 10 মিলিয়ন মার্কিন ডলার। 1977 সালের 19 অক্টোবর রুহিও খানুম পদ্ম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 1986 সালের 24শে ডিসেম্বর মন্দিরটি উদ্বোধন হয়। এই দিন 107টি দেশের 8000 বাহাইদের সমাবেশ হয়েছিল, যার মধ্যে ভারতের 22টি রাজ্যের প্রায় 4000 বাহাই ছিলেন। মন্দিরটি 1987 সালের
1 জানুয়ারি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। লোটাস টেম্পেলের 27টি মুক্ত স্থায়ী মার্বেল আচ্ছাদিত পাপড়ি দিয়ে গঠিত, যা 3টি গুচ্ছের মধ্যে সাজানো এবং 9টি বাহু তৈরি করে। এই পদ্ম মন্দিরের 9টি দরজা 34 মিটার লম্বা একটি কেন্দ্রীয় হলের দিকে খোলা। এই মন্দিরে একসাথে 1300 জন বসতে পারে এবং 2500 জন পর্যন্ত লোক ওখানে ঢোকার মতো জায়গা রয়েছে। তো ভেতরটা তোমাদেরকে আমরা দেখাতে পারিনি, কিন্তু ভেতরে ক্যামেরা বা ফোন কিছুই অ্যালাউ ছিল না। লোটাস টেম্পল দেখার পরে আমরা লোটাস টেম্পলের সামনে রয়েছে মেট্রো স্টেশন। তো সেই মেট্রো স্টেশনে চলে এসেছি। একবার চেঞ্জ করতে হবে মেট্রো চেঞ্জ করে আমরা চলে যাব দিল্লি অক্ষয়ধাম মন্দিরে। তো আমরা পৌঁছে গেছি অক্ষয়ধাম মন্দিরে, কিন্তু এখানে এতটাই নিরাপত্তা রয়েছে যার জন্য ফোন ব্যাগ কিচ্ছু নিয়ে যাওয়া যায় না ভেতরে। যতটুকু পেরেছি বাইরেটাই তোমাদেরকে দেখিয়েছি, আর ভেতরে যেহেতু কিছু অ্যালাউ নেই, আমরা ভেতরটা কিছুই করতে পারিনি, কিছুই দেখাতে পারিনি তোমাদেরকে। আমরা অক্ষয়ধাম দেখে হোটেলে চলে গিয়েছিলাম। দুপুরবেলা হোটেলে গিয়ে স্নান খাওয়া দাওয়া করে তারপর আমরা আবার বিকেল 3টের সময় বেরিয়েছি হুমায়ুন সমাধি দেখার জন্য। তো হোটেল থেকে এখানেও আমরা অটো করে চলে এসেছি। তো এখানকার টিকিট অনলাইনে কাটলে 35 টাকা আর অফলাইনে কিন্তু 40 টাকা। এই যে আমরা টিকিট কেটেছি, এখানে সব জায়গার টিকিট কিন্তু মেট্রো স্টেশনের মতন। তো এই যে আমরা ভেতরে ঢুকে পড়েছি হুমায়ুন কবির সমাধি দেখার জন্য। হুমায়ুনের সমাধিকে ফার্সি ভাষায় মকবারাই হুমায়ুন বলা হয়। হুমায়ুনের প্রথম স্ত্রী এবং প্রধান সহধর্মিণী সম্রাজ্ঞী বেগা বেগম তার পৃষ্ঠপোষকতায় 1558 সালে এই সমাধিটি তৈরি করেছিলেন। এই কমপ্লেক্সটি সম্রাট হুমায়ুনের মূল সমাধিকে ঘিরে রেখেছে, যেখানে সম্রাজ্ঞী বেগা বেগম, হাজি বেগম এবং হুমায়ুনের প্রপুত্র এবং পরবর্তী সম্রাট শাহজাহানের পুত্র দারার সমাধিও এখানে রয়েছে, এবং এনার সমস্ত আত্মীয় স্বজন সবার সমাধি এর ভেতরে রয়েছে। আমরা যে সমাধিটা দেখতে পাচ্ছি এটা হলো হুমায়ুনের সমাধি। এটা হলো ঈশা খান নিয়াজের সমাধি। হুমায়ুনের সমাধির পাশেই এটা রয়েছে।
পরের দিন খুব সকাল সকাল আমরা চলে এসেছি দিল্লির কালীবাড়িতে। তো আমাদের হোটেল থেকে একটা 50 টাকা দিয়ে টোটো ভাড়া করে চলে এসেছি মন্দিরে। তো এই যে মন্দিরের দরজা এখনও খোলেনি, তো এই কিছুক্ষণ পরেই খুলেছে মন্দিরে। তো এই মন্দিরে রয়েছে মা কালীর মূর্তি, শিবের মূর্তিও রয়েছে। আর এই যে বড় জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে দুর্গাপুজো হয়। এই যে শিবের মন্দির রয়েছে। তো এই মন্দিরটা কিন্তু পুরো বাঙালিদের জন্য, বাঙালিরাই এখানে পুজো করে দিল্লিতে। তো আমার এই ভিডিওটা মানে দিল্লি যে সাইট সিনের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো একটা ছোট্ট লাইক করে দিও, আর কমেন্ট বক্সে জানিও যে তোমাদের কেমন লাগলো। আর আমার নতুন বন্ধু যারা আমার এই ভিডিওটা এখন দেখছো, আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা।